প্রত্যেকদিন ঠিক রাতের বেলা আমাদের গ্রামের টিটি দাদু আমাদের কয়েকজন বন্ধুকে গল্প শোনান। আপনারা বলতে পারেন যে এত বড় বড় ছেলেদের কি বা গল্প শোনায়। মানুষ বলে না, অভ্যাস কখনো পরিবর্তন হয় না। বলতে পারেন ছোটবেলার ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে। সেই ছোটবেলা থেকে তার গল্প শুনে বড় হয়েছি। ঠিক আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজ সন্ধ্যাবেলা থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কি যে হচ্ছে! আজ মনে হয় কাল বৈশাখীর ঝড় হচ্ছে। কিভাবে যে আজ আড্ডা ক্লাবে যাব! মনে হয় এতক্ষণ টিটি দাদু গল্প শোনানো শুরু করেছে, কিন্তু গল্প না শুনলে তো ঘুম আসবে না। কি যে করি! হঠাৎ করে আমার কানের দরজার খটখট আওয়াজ ভেসে আসলো। আমি একটু অবাক হয়ে গেলাম। এই ঝড় বৃষ্টির রাতে কে দরজায় টোকা দিচ্ছে? কে? কে এই বৃষ্টির মধ্যে? আরে হৃদয়, আরে আমি রে আমি আর দরজাটা খোল, ভিজে গেলাম তো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, খুলছি। তুই এই ঝড় বৃষ্টিতে কেন আসতে গেলি? বের হয়েছি তো ওই আড্ডা ক্লাবে যাওয়ার জন্য। বেরোতেই ওই আমতলার ওখানে খুব বৃষ্টি। আর তারপর আর ওদিকে না গিয়ে ভাবলাম যাই, তোর কাছেই যাই। আর তারপর কিছুক্ষণ পরে ঝড়টা থামলে দুজন মিলে আড্ডা করা যাওয়া যাবে। ও, তাহলে এ কাহিনী। আচ্ছা, তুই এখানে বস, আমি তোর জন্য জল নিয়ে আসি। আরে বস তো, জল লাগবে না, এমনিতেই কদিন ধরে সর্দি জ্বরে ভুগছি। ও আচ্ছা, বাইরে যে অবস্থা, মনে হয় না আজ আড্ডা ঘরে যাওয়া যাবে। অপেক্ষা কর, দেখ কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে যাবে, তারপর দুজন মিলে যাওয়া যাবে এখানে। আর জানিস তো, ছোটবেলা থেকে চিঠি দাদু গল্প শুনে শুনে এমনই একটা অভ্যাস হয়ে গেছে যে এখন তার গল্প না শুনলে ঘুমই আসতে চায় না। ঠিক বলেছিস সাব্বির, এখন দেখার কখন বৃষ্টি থামে। এরপর বেশ কিছু সময় পরে বৃষ্টি থেমে গেল। তখন আমি আর সাব্বির আড্ডা ক্লাবের উদ্দেশ্যে রওনা হলাম। সাব্বির, অবশেষে বৃষ্টি থামলো। আজকে টিটি দাদুকে বলবো ভয়ঙ্কর এক ভূতের গল্প শোনাতে। কি বলিস রে সাব্বির? আরে বাবা, ভূতের গল্প! তুই তো জানিসই আমি কেমন ভয় পাই, তারপরে আবার ভূতের গল্প! ছাড় তো। আরে ভয় কিসের? এখন তাড়াতাড়ি পা চালা, না হয় আবার বৃষ্টি হবে। এরপর ওই ঝড় বৃষ্টির রাতে গল্প শোনার জন্য আমার আড্ডা ক্লাবে চলে গেলাম। গল্প শোনাটা এখন যেন নেশা হয়ে দাঁড়িয়েছে। যখন আমরা আড্ডা ক্লাবে পৌঁছালাম, দেখতে পেলাম আড্ডা ক্লাবের তালা দেওয়া। কি রে হৃদয়, আড্ডা ক্লাব তো তালা দেওয়া, এবার কি হবে? এই তো দেখছি, কিন্তু টিটি দাদু প্রত্যেকদিন ক্লাবে আসে, যতই ঝড় বৃষ্টি হোক। আচ্ছা দাঁড়া, আমার কাছে ক্লাবের একটা চাবি আছে, এটা দিয়ে ক্লাবটা খুলে আমরা বসি। আচ্ছা, তাই কর তাই কর। এরপর আমি আর সাব্বির ক্লাবের তালা খুলে টিটি দাদুর জন্য অপেক্ষা করতে লাগলাম। আচ্ছা হৃদয়, তুই আমি ছাড়া কিন্তু আজকে আর কেউ গল্প শুনতে আসেনি। তোর কি মনে হয় আজকে কেউ আর আসবে? যতই ঝড় বৃষ্টি হোক না কেন, টিটি দাদু ক্লাবের রাতেই আসবেই আসবে। আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই টিটি দাদু চলে আসবে। ঠিক পরক্ষণে টিটি দাদু চলে আসলো। কে রে, তোরা দুজন হাজির? আমি তো ভাবছি আরো তোরা আসবি না, তাই তো আমি দেরি করে আসলাম। এই ঝড় বৃষ্টিতে তোরা চলে আসলি। এই যে তোকে বলছিলাম না দাদু চলে আসবে, এই দেখ দাদু চলে এসছে। দাদু, তোমার গল্প শুনতে শুনতে এমন এক অভ্যাস হয়ে গেছে যে এখন তোমার গল্প রাতে না শুনলে ঘুম আসে না। হ্যাঁ দাদু, তাই তো এই ঝড়ের মধ্যেও তোমার গল্প শোনার জন্য চলে এলাম আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসেছিস তো ভালোই করেছিস। আজকে তো তোরা দুজন ছাড়া আর কেউই আসেনি। বল, আজকে তোদের কি গল্প শোনাবো? এই ঝড় বৃষ্টির রাতের ভূতের গল্প শুনতে অনেক ভালোই লাগে। আজকে বরং একটা ভূতের গল্প শোনাও। না 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 দাদু, ভূতের গল্প না, একদম না, আমার খুব ভয় লাগে। কি বলিস তুই সাব্বির? তুই তো আমাকে হাসালি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের দাদুর কাছ থেকে কতই না ভূতের গল্প শুনেছি। আর তোরা এখন বড় হয়ে গেছিস, এখন আবার কিসের ভয়? ঠিক বলেছো দাদু, সাব্বিরটা একটু বেশি ভীতু। তুমি বরং গল্প শোনাও। তাহলে শোন, এটা অনেক বছর আগের কথা, যখন আমাদের গ্রামে জমিদারের রাজত্ব ছিল। জমিদারের নাম ছিল
শেরহুয়া, ওই জমিদারের একটি লাইব্রেরি ছিল। ওই যে আমাদের যে শ্মশানটা আছে না, তার বাম পাশে একটা পুরাতন জমিদার বাড়ি আছে, তোমরা তো জানিস। হ্যাঁ হ্যাঁ দাদু, জানি। ওই জমিদারের শখ ছিল একটা বড় লাইব্রেরি তৈরি করার। তাই সে লাইব্রেরি তৈরি করার জন্য দেশ বিদেশ থেকে খুঁজে খুঁজে ভালো বই সংগ্রহ করতে লাগলো। এক পর্যায়ে এসে সে একটা বড় লাইব্রেরি তৈরি করে ফেললো। এক সময় ওই লাইব্রেরি দেখাশোনা করতাম আমি। তখন আমি জমিদারের সব থেকে কাছের মানুষ ছিলাম। জমিদার আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। হঠাৎ একদিন জমিদার মশাইয়ের দরবারে এক অদ্ভুত লোক আসলো। জমিদার মশাই আছে গো, আমি জমিদার মশাইয়ের জন্য একটা বই নিয়ে এসেছি। বই? কি ধরনের বই নিয়ে এসেছ? এ বই কোনো সাধারণ বই না, এ বইটা আমি লিখেছি মন্ত্রের সাহায্যে। এ বইটা আমাকে দাও, আমি আগে দেখি। না না, এটা জমিদার মশাই ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। আমি এই বইটা একমাত্র জমিদার মশাইয়ের হাতেই দিব। তখন ওইখানে আমাদের জমিদার মশাই হাজির হলেন। কি হলো? কি হয়েছে? এখানে এত হট্টগোল কিসের? আরে জমিদার মশাই, দেখেন না, কোথা থেকে একটা লোক আসলো। ও নাকি আপনার জন্য বই নিয়ে এসেছে। আমি বললাম যে আমাকে দাও, আমি জমিদার মশাইকে দিব। ও তাও দিবে না। ওই লোকটি বলছে এটা নাকি শুধু আপনার হাতেই দিবে। বই? কয় ধরনের বই দেখি তো। এই নিন বই, এটা শুধু আমি আপনার জন্য লিখেছি। এই বইটা শুধু একমাত্র আপনিই পড়বেন, আর কাউকে বইটা পড়তে দিবেন না, কারণ এই বই সবাই পড়তে পারবে না। এই বইটাতে এমন এক রহস্য রয়েছে যা সবাই জানলে বিপদে পড়বে। কি বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এই বইটি দেখে আমি খুব খুশি হলাম। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? না না জমিদার মশাই, আমার কিছু লাগবে না, আপনি শুধু এই বইটা পড়বেন। এখন আমি আসি, ভালো থাকবেন। লোকটাকে আমার একটা অদ্ভুত অদ্ভুত লাগলো। বইটার মধ্যে কি আছে আমার একটু খটকা লাগলো। জমিদার মশাই, বইটার মধ্যে কি আছে আপনি তো জানেন না। পড়া কি আপনার ঠিক হবে? কি যে বলো, এটা বই মাত্র, আর আমার এখানে বিপদ হওয়ার কোনো আশঙ্কাই নেই। জমিদার মশাই, আপনি ভালো বুঝেন। এরপর রাত হয়ে গেল। জমিদার মশাই বইটা নিয়ে নিজের রুমে চলে গেলেন। জমিদার মশাই প্রত্যেকদিন খাওয়া দাওয়ার পরে একটা বই পড়ে। আজও তো আর ব্যতিক্রম ছিল না। কিন্তু আজ তিনি ওই অদ্ভুত লোকের দেয়া বইটি তিনি পড়তে বসলেন। আমার একটু কেমন জানি ভয় ভয় করছিল। আমার মনে হচ্ছিল বইটার মধ্যে কিছু না কিছু আছে। তাই আমি জমিদার মশাইয়ের কামরায় বাইরে দাঁড়িয়েছিলাম এবং দেখতে পেলাম জমিদার মশাই বইটা পড়তে লাগলেন। কিছু সময় সুন্দরভাবে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আমি দেখতে পেলাম জমিদার মশাই ঘামতে লাগলেন। তার চোখগুলো কেমন বড় বড় হয়ে যাচ্ছিল। হঠাৎ এক পর্যায়ে ওই বই থেকে এক ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো। জমিদার মশাই ভয়ে চিৎকার করতে লাগলেন। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কিন্তু অবাক করার বিষয়, তার চিৎকারের আওয়াজ তার রুম পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আমি জমিদার মশাইকে বাঁচানোর জন্য যত শত চেষ্টা করেও জমিদার মশাইয়ের কামরার ভিতর ঢুকতে পারলাম না। কোনো এক অজানা শক্তি আমাকে বারবার ওই কামরার ভিতর ঢুকতে বাধা দিচ্ছিল। না 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 না, বাঁচাও, বাঁচাও! জমিদার মশাই শত কাকুতি পরে নিজের পান মাছাতে পারল না, আর আমিও শত চেষ্টা করেও জমিদার মশাইয়ের কামরায় ঢুকতে পারলাম না। ওই রাক্ষস জমিদার মশাইকে মারার পর বিকট শব্দে হাসি দিল, আবার ওই বইয়ের ভিতর ঢুকে পড়ল। এসব নিজের চোখে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ি, আর জমিদার মশাইয়ের ওই নিথর দেহ মেঝেতে পড়ে রইল। সকালবেলা যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন আমি নিজেকে আবিষ্কার করে জমিদার বাড়ির এক কামরায়। পুরো জমিদার বাড়ির শোকে কাতর হয়ে গেল। তারপর জমিদার মশাইয়ের কিভাবে মৃত্যু হলো সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো। তারপর আমি সব খুলে বললাম। অনেকেই আমাকে বিশ্বাস করলো না। আমাদের জমিদার মশাইয়ের গিন্নি আমাকে বিশ্বাস করলো। তারপর আমরা এক সন্ন্যাসী বাবার কাছে গেলাম। তারপর সন্ন্যাসীকে সব খুলে বললাম। সবই তো বুঝতে পারলাম। এই বইটিতে একটি রাক্ষস বাস করে, আর যেই বই খুলে একবার পড়ে তার পুরো বংশকে রাক্ষস নির্বংশ করে ছাড়ে। তাহলে এখন কি করা যায়? এই রাক্ষস থেকে একমাত্র বাঁচার উপায় হচ্ছে
অমাবস্যার রাতে সারাদিন উপোস করে এই বইটিতে জমিদারের বাড়িতে পুঁতে দিতে হবে। আর এটা করতে পারলেই রাক্ষসের হাত থেকে বাঁচা যাবে। আপনার অনেক অনেক শুক্রিয়া সন্ন্যাসী বাবা। এরপর সন্ন্যাসী বাবার কথা মতো আমরা বইটা অমাবস্যা রাতে বইটি পুঁতেই দিই। এই ছিল আজকের ভূতের কাহিনী। কেমন লাগলো বল তো তোরা? অনেক ভালো হয়েছে দাদু। দাদু, আমার কেমন একটা ভয় লাগছে। আরে কিসের ভয়? ভয় পাস না। তাহলে এখন আমি উঠি কেমন? তোরও বাড়ি চলে যা। এরপর আমি আর সাব্বির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ততক্ষণে অবশ্যই বৃষ্টি থেমে গেল। সাব্বির ভয়ে ভয়ে আমাকে বলতে লাগলো, আচ্ছা হৃদয়, আমাদের তো বাড়িতে পৌঁছতে হলে পুরনো ওই জমিদার বাড়িটা পার করে যেতে হবে, তাই না? কিন্তু আমার তো ভীষণই ভয় করছে। যদি ওই ভূতে থাকা বইয়ের রাক্ষস নিয়ে আমাদের মেরে ফেলে। আরে ধুর বোকা, তোর মতো ভীতু আমি একটাও দেখি নাই। চল তো তাড়াতাড়ি পা চালা। পুরনো জমিদার বাড়ির সামনে রাস্তায় যখন পৌঁছালাম তখন আমার চোখগুলো পুরনো জমিদার বাড়ির মাঠের দিকে, যে জায়গায় দাদু বলেছিল যে বইটি পুঁতে রাখা হয়েছিল। সেখান থেকে কেমন এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে লাগলো। দেখ সাব্বি, দাদু বলেছিল না জমিদার বাড়ির মাঠে বইটি পুঁতে রাখা হয়েছিল। দেখ দেখ, ওইখান থেকে কেমন একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ হৃদয়, তাড়াতাড়ি এখান থেকে চল। ওটা মনে হয় রাক্ষসেরই আওয়াজ। এই কথা বলে সাব্বির দৌড় দিল। আমি চাউনিতে ওই দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ এক ভয়ঙ্কর ছায়া দেখতে পেলাম, যা দেখে আমি একটু অবাকই হয়ে গেছিলাম। কেননা ছায়াটি দেখতে হুবহুব আমাদের টিটু দাদুর মতো। টিটি দাদুর আর একটা অবাক করা বিষয় হলো, আমরা কয়েকজন ছাড়া আর টিটি দাদুর কথায় কেউই জানে না। তিনি শুধু আমাদের রাত্রিবেলার দেখা দেয়।